যদি কখনো আপনাকে বলা হয় জীবন বাঁচাতে হলে স্ত্রী অথবা বোন দুজনের একজনকে তুলে দিতে হবে ধর্ষকের হাতে, কি করবেন আপনি তখন? কাকে তুলে দিবেন ভাবতে পারছেন না তো? এমনই এক ভয়াবহ প্রশ্ন দিয়ে শুরু হয়েছে আজকের গল্পটা। গল্পের নায়ককে ধর্ষকের হাতে তুলে দিতে হয়েছিল একজন প্রিয় মানুষকে। এই ঘটনা তাদের পুরো জীবনটাকেই বদলে দেয়। এক নিমিষে শেষ হয়ে যায় তাদের সুন্দর সম্পর্কগুলো। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বলছিলাম পাকিস্তানি ক্রাইম জনরার মুভি ফারনায়ের কথা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সঙ্গে রয়েছি আমি নুসরাত জাহান। শুরুতেই আমরা আমিরকে দেখতে পাই। আমিরের বয়স যখন 5 বছর ছিল তখন আমিরের পোলিও হয়েছিল। তখন থেকে অন্যদের মতো আমির স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। বর্তমানে আমির একজন মিউজিক প্রডিউসার, তার একটা মিউজিক স্টুডিও আছে। আমিরের পরিবারে আছে তার বাবা, মা, বোন এবং স্ত্রী। আমিরের স্ত্রী হচ্ছে সারা, বাবা মায়ের একমাত্র সন্তান সে। সারার মতে যেটা নিজের কাছে সঠিক মনে হবে সেটাই করা উচিত। সেই কাজটা অন্য কারো ভালো লাগলো কি নাকি খারাপ লাগলো সেটা পরোয়া করে না সে। আর এ কারণেই সে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে পোলিও আক্রান্ত আমিরকে ভালোবেসে বিয়ে করেছে। তবে কিছুদিন পরেই সারার বাবা মা বুঝতে পেরেছে সারার এই সিদ্ধান্ত ভুল ছিল না। আমিরকে বিয়ে করে ভুল কিছু করেনি সে, তাই সারার বাবা মা তাদের সম্পর্কটা মেনে নিয়েছে। সারা এবং আমির দুজনের পরিবারের মধ্যে এখন অনেক ভালো সম্পর্ক। খুব সুখেই কেটে যাচ্ছে আমির এবং সারার জীবন। বিয়ের প্রায় 6 মাস পেরিয়ে গেছে, কিন্তু তারা এখনও নিউ কাপলের মতো সুযোগ পেলেই হানিমুনে চলে যায়। সারা এবং আমির রিসেন্টলি আরও একটা ট্যুরের প্ল্যান করেছে। এর জন্য সারা তার অফিস থেকে ছুটিও নিয়েছে। তবে এবার হানিমুন ট্যুর নয়, এবার সারা এবং আমিরের সাথে যাবে আমিরের বোন মেহগুল। সবাই রেডি হয়ে যখন ট্যুরের জন্য বের হবে তখন খেয়াল করে আমিরের লেগ ব্রেসেসে কিছু একটা প্রবলেম হয়েছে। যেহেতু আমির পোলিও আক্রান্ত তাই লেগ ব্রেসেস ছাড়া চলতে আমিরের অনেক প্রবলেম হয়। মেহগুল আমিরের ব্রেসেস ঠিক করার চেষ্টা করে, কিন্তু সেটা ঠিক হয় না। আমির নতুন ব্রেসেস অর্ডার করেছিল, সেটাও এখনও আসেনি। এসব কারণে আমির প্রচণ্ড ডিস্টার্ব ছিল। এর মাঝে আমিরের মা সারার হাতে কিছু লাড্ডু দিয়ে বলে রাস্তায় আমিরকে খাইয়ে দিতে। কোনো এক হাকিম বলেছে এই লাড্ডু আমিরের পায়ের জন্য উপকারী। আমির তার মায়ের উপর রেগে গিয়ে বলে, আমার পায়ের চিন্তা করা বন্ধ করো, তুমি সময় মতো পোলিওর টিকা দাওনি, এখন এসব লাড্ডু খাইয়ে টর্চার করছো। লাড্ডু খেয়ে কখনো কোনো পঙ্গু ভালো হয় না। আমিরের এমন আচরণ দেখে সারা বলে, আমরা আর কোথাও যাব না। আমির জিজ্ঞেস করে, তোমার আবার কি হলো? জবাবে সারা বলে, তুমি যদি মায়ের কাছে ক্ষমা চাও তবেই আমরা যাব। সবার সাথে মেহগুলো বলে, আমিও সারার পক্ষে, তুমি সবসময় মাকে এই ব্যাপারটা নিয়ে ছোট করো। আমির রিয়েলাইজ করতে পারে মায়ের সাথে এমন বিহেভ করা একদমই ঠিক হয়নি তার, তাই সে মায়ের কাছে ক্ষমা চায়। এরপর সারা, মেহগুল এবং আমির বেরিয়ে পড়ে ট্যুরের উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যেতেই মেহগুল বলে, আমার মনে আজ আমাদের ট্যুরে যাওয়াটা উচিত হবে না। বাড়ি থেকে বের হওয়ার আগে তুমি মায়ের সাথে রুড বিহেভ করছো। মা আজ সারাদিন কান্নাকাটি করবে। আমরা বরং কাল যাই, কাল তোমার নতুন ব্রেসেসে চলে আসবে। সারা মেহগুলের কথার সম্মতি জানায়। এরপর মেহগুল বলে, আজ বরং আমরা পার্কে কিছুটা সময় কাটাই, এরপর মুভি দেখে বাড়িতে ফিরে যাব। সারা এবং আমির দুজনেই মেহগুলের কথা মেনে নেয়। ওরা 3 জন একটা পার্কে চলে যায়। এই পার্কটা অনেক নিরিবিলি। ওই সময় ওরা 3 জন ছাড়া আর কেউই ছিল না সেখানে। মেহগুল গাড়ি থেকে নেমেই ক্যামেরায় পার্ক প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করতে শুরু করে, আর সারা তখন আমিরকে একটা গান শোনাতে বলে। আমির সারার জন্য একটা রোমান্টিক গান গায়। 3 জন একসাথে সুন্দর সময় কাটাচ্ছিল। হঠাৎ একটা কালো রঙের গাড়ি ওদের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে জামিল ও আকরাম নামের 2 জন ব্যক্তি নেমে আসে। জামিল একটা ছুরি দিয়ে আমিরের গাড়ির টায়ার পাংচার করে দেয়। এরপর ওরা 3 জনকে গান পয়েন্ট করে ওদের ফোনগুলো চায়। মেহগুল এবং আমিরের সাথে নিজেদের ফোন দিয়ে দেয়। সারার ফোন ছিল সারার ব্যাগে। জামিল সারার ব্যাগ খুঁজে ফোনটা বের করে নেয়। এরপর আকরাম আমিরকে ঠাট্টা করে বলে, তুমি তো অনেক শৌখিন লোক, একসাথে 2টো মেয়ে নিয়ে ঘুরে বেড়াও। আমির বলে, একজন আমার ওয়াইফ আর একজন আমার বোন। তখন আকরাম বলে, আমার তো ইচ্ছে করছে 2 জনকেই সাথে নিয়ে যাই, কিন্তু তোমার যা সিচুয়েশন, একজনকে তোমার জন্য রেখে যেতে হবে। আমির অবাক হয়ে বলে, এসব কি বলছেন আপনি? আকরাম বলে, তুমি আমাকে আপনি সম্বোধন করে সম্মান দেখিয়েছ, তাই তোমাকে চুজ করার সুযোগ দিচ্ছি। কাকে আমার সাথে যেতে দেবে বলো, স্ত্রীকে নাকি বোনকে? আমির চিৎকার করতে শুরু করলে আকরাম গুলি চালিয়ে আমিরকে ভয় দেখায়। এরপর বলে, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি চুজ করে নিচ্ছি। বিয়ের পর বোনকে তো কারো না কারোর সাথে পাঠাবে, তাই এখনই আমার সাথে পাঠাও।
সারা আকরামের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। এসবের মাঝে জামিল মেহগুলের হাত টানতে টানতে তাকে গাড়ির কাছে নিয়ে যায়। মেহগুল চিৎকার করে আমিরকে বলতে থাকে, আমাকে বাঁচাও। আকরাম আমিরের দিকে গান পয়েন্ট করে রাখে, তাই আমির কিছুই করতে পারে না। কিন্তু সারা চুপ করে থাকে না। সারা মেহগুলকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু যখন দেখে আর কোনো উপায় নেই, তখন সারা বলে, মেহগুলকে ছেড়ে দাও, আমি যাচ্ছি তোমাদের সাথে। জামিল মেহগুলকে ছেড়ে দেয়। সারা নিজেও বুঝতে পারছিল মেহগুলকে বাঁচানোর জন্য সে কত বড় একটা ভুল করতে যাচ্ছে। আসন্ন বিপদের কথা ভেবে সারা কাঁদতে শুরু করে, কিন্তু গুন্ডারা তাকে দ্রুত গাড়িতে উঠতে বলে। সারা কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে পড়ে। পোলিও আক্রান্ত আমির অসহায়ের মতো দাঁড়িয়ে সবকিছু দেখে। স্ত্রীকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না সে। আকরাম আমিরকে হুমকি দিয়ে বলে, পুলিশকে জানানোর চিন্তাও করো না, আমরা 2-1 দিন পরেই তোমার স্ত্রীকে ফেরত দিয়ে যাব। আমরা তোমাদের উপর পুরো নজর রাখব। যদি কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করো, তোমার স্ত্রীকে আর কখনোই ফেরত পাবে না। এসব বলতে বলতে ওরা সারাকে নিয়ে চলে যায়। আমির গাড়ির পেছনে ছুটতে শুরু করে, কিন্তু কয়েক কদম এগিয়ে তার পায়ের প্রতিবন্ধকতার কারণেই নিচে পড়ে যায় সে। বাড়িতে ফিরে মেহগুল এবং আমির দুই পরিবারকে সমস্ত ঘটনা জানায়। সবকিছু শোনার পর কেউ পুলিশের কাছে যেতে চায় না। মেহগুল তার বাবা এবং সারার বাবাকে রিকোয়েস্ট করে পুলিশের কাছে কমপ্লেইন করতে। মেহগুলের বাবা বলে, পুলিশের কমপ্লেইন করলে ওরা সারাকে মেরে ফেলবে। এরপর সারার বাবা বলে, রিপোর্ট লেখালে পুলিশের হয়রানি তো সহ্য করতে হবে, সাথে সাংবাদিকদের অজস্র প্রশ্নের মুখোমুখি হতে হবে। ওরা ক্ষমতাবান লোক, ক্ষমতার জোরে কেস জিতে যাবে, আর আমাদের লোকলজ্জার ভয় দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। সারার মা আমিরকে বলে, দুজন সুন্দরী মেয়েকে নিয়ে পার্কে যাওয়াই উচিত হয়নি তোমার। আমির রেগে গিয়ে বলে, সুন্দরী হওয়াটা কি অপরাধ? আমিরের মা সারা এবং মেহগুলোর পোশাকের দোষ দিয়ে বলে, তারা আধুনিক পোশাক পরার কারণে গুঞ্জারা তাদের পিছু নিয়েছে। পরিবারের সদস্যরা এই সমস্ত কথা শুনে মেহগুলকে হতবাক হয়ে যায়। সারাকে বাঁচানোর কথা না ভেবে সবাই দোষ খুঁজতে আর নিজেদের সম্মান বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। রাতের বেলা আমির সারাকে খুঁজতে একা একা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু কোথায় খুঁজবে সে কিছুই বুঝতে পারে না। ওই সময় হঠাৎ আকরাম আমিরকে কল করে বলে, অযথা কেন খোঁজাখুঁজি করছো? আমির বুঝতে পারে ওরা আমিরকে ফলো করছে। আমির আকরামকে জিজ্ঞেস করে, সারা কোথায়? আকরাম বলে, যেখানে আছে ভালোই আছে, 2-1 দিন পর আমরা নিজ থেকেই ফেরত দেব, তাই ভদ্রলোকের মতো চুপচাপ বাড়িতে বসে স্ত্রীর জন্য ওয়েট করো। আমির বলে, আপনারা আমাকে পুলিশের কাছে যেতে বাধ্য করছেন, আমাকে এবার পুলিশ স্টেশনে যেতেই হবে। আকরাম বলে, পুলিশ স্টেশনে গেলে তোমার স্ত্রীর মৃত্যু তো নিশ্চিত, সাথে নিজের মৃত্যুরও প্রস্তুতি নিতে হবে তোমাকে। আমির তখন নিরুপায় হয়ে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে সারার বাবা মেয়েকে বিপদের মুখে ফেলে রেখে আর হাত গুটিয়ে বসে থাকতে পারছিল না। অনেক ভেবেচিন্তে সে ডিসিশন নেয় পুলিশের কাছে যাবে, কিন্তু সারার মা বাধা দিয়ে বলে, পুলিশের কাছে গেলে ওরা রাস্তাতেই তোমাকে শেষ করবে, সেই সাথে সারাকেও মেরে ফেলবে। এদিকে আকরাম আবারও আমিরকে কল করে। আকরাম হাসতে হাসতে জিজ্ঞেস করে, কেমন আছো? আমির ক্ষুব্ধ হয়ে গালাগালি করতে শুরু করে। তখন আকরাম বলে, আমি তো শুধু তোমাকে স্মরণ করিয়ে দিতে কল করেছি, যেন পুলিশের কাছে যাওয়ার ভুল না করো। কষ্ট করে আর 2-1 দিন অপেক্ষা করো, তোমার স্ত্রী তোমার কাছেই আসবে, তারপর সুখে শান্তিতে তোমার স্ত্রীর সাথে বাকিটা জীবন কাটিও। আমির ক্ষুব্ধ হয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখন আমিরের বাবা আকরামের সঙ্গে কথা বলে। আমিরের বাবা আকরামকে বলে, আমি জানি আপনি যা করছেন অন্য কারো অর্ডারই করছেন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি, শুধু এতটুকু বলে দিন সারা কোথায় আছে। আকরাম বলে, আমি বেইমানি করতে পারবো না, তবে আমি ওয়াদা করেছি আমি নিজেই আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতে পৌঁছে দেব, শুধু পুলিশের কাছে যাওয়ার মতো বোকামি করবেন না। আপনাদের দুই পরিবারের উপর আমার কড়া নজর আছে, মেয়েকে জীবিত অবস্থায় ফেরত পেতে চাইলে চুপচাপ অপেক্ষা করুন। আমির এবং সারার পরিবারের কাছে চুপচাপ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই ওরা সারার ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। 3 দিন পর এক রাতে আকরাম সারাকে বাড়ির কাছাকাছি একটা জায়গায় নামিয়ে দিয়ে যায়। ওই সময় সারার হাত বাঁধা ছিল। সারা ছুটতে ছুটতে বাড়িতে চলে যায়। সারা ফিরে এসেছে ঠিকই, কিন্তু বাড়িতে শোকের মাতম, কারণ সারা পুরো 4 দিন কিডন্যাপারদের কাছে বন্দী ছিল। এই 4 দিনে সারার সাথে অনেক কিছুই ঘটে গেছে। সারা মুখে কাউকে কিছু না বললেও সবাই ভালোভাবে বুঝতে পারছিল এই 4 দিন কি কি সহ্য করতে হয়েছে তাকে। সারা শারীরিকভাবে যতটা না অসুস্থ হয়েছে, তার থেকে বেশি ভেঙে পড়েছে মানসিকভাবে। সারা তার বাবাকে জিজ্ঞেস করে তাকে কিডন্যাপ করার পর পুলিশে কমপ্লেইন করা হয়েছিল কিনা। সারার বাবা কোনো জবাব দেয় না। আমিরের বাবা বলে, পুলিশে কমপ্লেইন করলে ওরা তোমাকে মেরে ফেলতো, তাই আমরা পুলিশের কাছে যাইনি। সারা বলে, আমি ভুল করে ফেলেছি, বাড়িতে না এসে আমার সরাসরি পুলিশ স্টেশনে যাওয়া উচিত ছিল। সারার মা এবং আমিরের মা দুজন মিলে সারাকে বুঝায় যে পুলিশ স্টেশনে যাওয়াটা একদমই ঠিক হবে না। ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় মান সম্মান থাকবে না, তাই পুরো ব্যাপারটা ঘরের 4 দেওয়ালের মাঝেই ডুবিয়ে রাখতে চায় তারা। কিন্তু সারা তাদের কথা মানতে রাজি হয় না।
সারা চায় তার সাথে যা অন্যায় হয়েছে তাদের যেন কঠিন শাস্তি হয়। সারা পরিবারের সদস্যদের উপর রাগ করে নিজের রুমে চলে যায়। এদিকে সারা ফিরে আসার পর থেকে আমির সারার সাথে একটা কথাই বলেনি। ব্যাপারটা খেয়াল করে মেহগুল আমিরের কাছে গিয়ে বলে, এভাবে সারাকে শাস্তি দেওয়া উচিত হচ্ছে না। মেহগুল অনেকটা জোর করে আমিরকে নিজের রুমে পাঠিয়ে দেয় যেন সারার সাথে কথা বলতে পারে। কিন্তু রুমে যাওয়ার পরেও আমির সারার সাথে কোনো কথা বলে না। সে অনবরত স্মোক করতেই থাকে। সারাও নিজে থেকে আমিরের সাথে কোনো কথা বলে না। দুজনেই যেন দুদিক থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। এভাবে কিছুদিন কেটে যায়। একটা পর্যায়ে সারা অনেকটা ডিস্টার্ব হয়ে আমিরকে বলে, এভাবে কতদিন আমরা চুপ করে থাকবো? কেন কথা বলছো না আমার সাথে? আমির বলে, তুমিও তো নিজ থেকে কথা বলনি। আমি জানি কেন তুমি আমার সাথে কথা বলছো না। তুমি ভয় পাচ্ছ। কথা বললে আমি তোমার কাছে জানতে চাবো ওই 4 দিন তোমার সাথে কি ঘটেছে। তুমি নিজে থেকে কেন আমাকে বলতে চাচ্ছ না কি কি ঘটেছে তোমার সাথে? সারা বলে, বলিনি কারণ সত্যটা তুমি সহ্য করতে পারবে না। এরপর সারা অনেকটা ক্ষোভ নিয়ে আমিরকে বলে, কি কি ডিটেলস জানতে চাও তুমি আমার কাছে? সবকিছুই আজ বলবো তোমাকে। আমির বলে, তোমাকে আমি আমার মনের অবস্থাটা বোঝাতে পারবো না। ওই দিন যদি তুমি না গিয়ে মেহগুলকে ওদের সাথে যেতে দিতে সেটাই হয়তো ভালো হতো। সারা রেগে গিয়ে বলে, তুমি নিজের বোনের সম্পর্কে কিভাবে এরকম একটা কথা বলতে পারলে? মেহগুলকে যদি যেতে দিতাম, ওর সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতো, এরকম বাজেভাবে বদনাম হওয়ার পর কে বিয়ে করতো ওকে? আমির বলে, কিভাবে বদনাম হতো? তোমার ব্যাপারটা যেমন গোপন রেখেছি, মেহগুলের ব্যাপারটাও গোপন রাখতাম। ওকে যে বিয়ে করবে সে কখনোই সত্যিটা জানতে পারতো না। এই ঘটনার কারণে ভবিষ্যতে ওর জীবনে কোনো প্রভাবও পড়তো না। কিন্তু তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাটার কারণে আমাদের জীবনে অনেক প্রভাব পড়বে। স্ত্রীর সাথে এরকম একটা ঘটনা ঘটেছে জানার পর কোন পুরুষের পক্ষেই পসিবল ব্যাপারটা মেনে নেওয়া? সারা বলে, তাহলে কি আমার মিথ্যা বলা উচিত ছিল? আমার কি এটা বলা উচিত ছিল যে এই 4 দিনে আমাকে কেউ স্পর্শও করেনি? আমির বলে, মিথ্যাই বলতে। তাহলে অন্তত আমার মনে তোমাকে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। আমি এত মহান পুরুষ নই যে স্ত্রীর সাথে ঘটে যাওয়া এমন ঘটনার পরেও সেই স্ত্রীকে নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করব। সারা বলে, তুমি তো জানতে তুমি কেমন পুরুষ। তাহলে সেদিন যখন ওরা তোমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন ওদের গুলি খেয়ে মরে যাওনি কেন? আমির বলে, ওরা তোমাকে তুলে নিয়ে যায়নি, তুমি নিজ থেকে ওদের সাথে গিয়েছিলে। আমি কখনোই ভুলতে পারবো না কিভাবে তুমি নিজ ইচ্ছায় ওদের সাথে চলে গেছো। এরপর আমির বলে, তোমার সাথে যা কিছু ঘটেছে হয়তো তাতেও তোমার সম্মতি ছিল। এ কারণে তোমার চেহারায় একটা আঘাতের চিহ্ন নেই। আমিরের এমন কথা শুনে সারা প্রচণ্ড রেগে গিয়ে নিজের হাতে থাকা আঘাতের চিহ্ন দেখায়। সারার 2 হাত এবং 2 পা শক্ত করে রশি দিয়ে বাঁধা ছিল, যে কারণে এমন ক্ষতচিহ্ন সৃষ্টি হয়েছে। সারা বলে, 3 জন মানুষ মিলে যদি তোমার 2 হাত পা 2 পা বেঁধে রাখে, তাহলে তাদেরকে কিভাবে বাধা দিতে তুমি? আমির বলে, ওদেরকে বাধা দিতে পারোনি, তাহলে ওরা যখন তোমাকে ছেড়ে দিয়েছে তখন কিছু খেয়ে মরে যাওনি কেন? এরকম বদনাম নিয়ে বাড়িতে ফিরে আসলে কেন? সারা রেগে গিয়ে বলে, যখন ওরা তোমার স্ত্রী এবং বোন দুজনের মধ্যে একজনকে চুজ করতে বলেছিল, তখন তুমি ওদের গুলি খেয়ে মরে যাওনি কেন? তোমার মতো পুরুষদেরকে পুরুষ নয় কাপুরুষ বলে। এই কথা বলাতে আমির রেগে গিয়ে সারাকে থাপ্পড় দেয়। সারাও আমিরের উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। দরজার বাইরে থেকে মেহগুল সারা এবং আমিরের সমস্ত কথা শুনতে পায়। নিজের ভাইয়ের এমন কথাবার্তা শুনে মেহগুলও ভীষণ কষ্ট পায়। মেহগুল যে আমিরের সমস্ত কথা শুনে ফেলেছে এ ব্যাপারটা আমিরও বুঝতে পারে। তখন আমির অনেক গিল্টি ফিল করে। আবার সারার গায়ে হাত তোলার কারণেও আমির অপরাধ বোধে ভুগতে থাকে। আমির ওয়াশরুমে গিয়ে বাথটবে ডুবে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে সারা আবারও ফিরে আসে। আমিরের আচরণে সারা অনেক ক্ষুব্ধ ছিল। এরকম একটা সিচুয়েশনে আমিরের সাপোর্ট পাওয়ার বদলে আমিরের মুখ থেকে ওই সমস্ত কথা সারা কিছুতেই সহ্য করতে পারছিল না। তাই প্রচণ্ড রাগ নিয়ে সারা আমিরের কাছে যায়। সে অনেক ক্ষোভ নিয়ে আমিরের মুখে আঘাত করতে থাকে। এতে আমির কিছুটা আহত হয়। মেহগুল ছুটে এসে সারাকে থামিয়ে শান্ত করার চেষ্টা করে। এভাবে 2 সপ্তাহ কেটে যায়। সারা এবং আমিরের মধ্যকার সম্পর্ক কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। তাই আমির নিজেকে কাউন্সেলিং করতে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্ট আমিরকে বুঝিয়ে বলে, এই মুহূর্তে দুজনের মধ্যে ফিজিক্যালি অ্যাটাচড হওয়ার পরিবর্তে মেন্টালি অ্যাটাচড হওয়া বেশি জরুরি। দুজন দুজনকে সময় দেওয়ার চেষ্টা করুন। আগে যেভাবে সময় কাটাতেন সেভাবে সময় কাটাতে শুরু করুন। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। সাইকিয়াট্রিস্টের কথা মতো আমির সারার সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে। সারাও আমিরকে যথেষ্ট সাপোর্ট দেয়। দুজন মিলে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে। একদিন আমির সারাকে নিয়ে মুভি দেখার জন্য থিয়েটারে যায়। আমির সারাকে একটা জায়গায় বসতে বলে আর তারপর টিকিট নিয়ে আসতে চায়। ঠিক ওই মুহূর্তে আকরাম এবং জামিল চলে আসে। সারাকে একা পেয়ে ওরা সারার কাছে চলে। আকরাম সারাকে একটা গিফট দিয়ে বলে, আমাদের বস এটা আপনার জন্য পাঠিয়েছে। আপনার সাথে সময় কাটানোর পর আমাদের বস সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছে। ওদেরকে দেখে সারা প্রচণ্ড ঘাবড়ে যায়।
সারা কিছুতেই চাচ্ছিল না আমির ওদেরকে দেখে ফেলুক। সবেমাত্র ওদের সম্পর্কটা স্বাভাবিক হতে শুরু করেছে। এই সময় যদি আমির আবার ওদেরকে দেখে ফেলে তাহলে দুজনের মধ্যে আবারও দূরত্ব তৈরি হবে, কিন্তু শেষ রক্ষার হয় না। আমির ওদেরকে দেখেই ফেলে। আমিরকে দেখা মাত্র আকরাম এবং জামিল চলে যায়। ওদেরকে দেখে আমির সারার উপরেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। মুভি দেখার প্ল্যান ক্যান্সেল করে আমির সারাকে টানতে টানতে গাড়িতে নিয়ে যায়। এরপর আমির গাড়িতে বসে আকরামের দেওয়া গিফটটা খুলে দেখে। গিফটটা ছিল একটা ডায়মন্ড জুয়েলারি, সাথে ছিল একটা লাভ লেটার। এসব দেখে আমির সারার উপরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, যেন এসবের জন্য সারাই দায়ী। আমিরের এই সমস্ত আচরণ সহ্য করতে না পেরে সারা রাগ করে আমিরকে বলে, তোমার কি মনে হয় আমার সাথে যা কিছু হয়েছে তার কষ্ট আমার থেকে তোমার বেশি? তোমার তো শুধুমাত্র মেল ইগো হার্ট হয়েছে। আমার কষ্টটা কতটা গভীর এটা বোঝার ক্ষমতা তোমার নেই। তুমি যদি আমার সাথে এই ধরনের আচরণ চালিয়ে যাও তাহলে আমার সাথে যে ব্যক্তি অন্যায় করেছে তাকে মারার আগে আমি তোমাকেই মেরে ফেলবো। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না, সবকিছু এখানেই শেষ। এসব বলে সারা গাড়ি থেকে নেমে যায়। সারা সরাসরি নিজের বাবার বাড়িতে চলে আসে। এরপর সারা তার বাবা মাকে বলে, আমিরের সাথে সব সম্পর্ক শেষ করে আমি চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কখনোই ফিরবো না। তোমরা যদি আমাকে জোর করে পাঠানোর চেষ্টা করো তাহলে আমি তোমাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। 2 দিনের পর থেকে সারা আমিরের সাথে একেবারে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু আমির প্রতি মুহূর্তে সারাকে অনেক মিস করতে থাকে। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর আমির নিজে থেকেই সারার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সারা আমিরকে ইগনোর করে। সে সময় আমির সারাকে বলে, ওই দিন আমরা দুজনেই রাগের মাথায় একে অপরকে আজেবাজে কথা বলেছি। আমার মনে হয় আমাদের দুজনেরই একে অপরকে ক্ষমা করে দেওয়া উচিত। সারা বলে, আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে। আমি আমার জীবন নতুন করে শুরু করেছি। আমার এই নতুন জীবনে আমি অনেক কিছু প্ল্যানিং করেছি। আমার সেই সমস্ত প্ল্যানিংয়ের কোথাও তুমি নেই। আমার মন থেকে তোমার জন্য সমস্ত সম্মান আর ভালোবাসা শেষ হয়ে গেছে। আমাদের সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেছে, তাই তুমি এখান থেকে চলে যাও। আমির প্রচণ্ড হতাশ হয়ে চলে যায়। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় আমির খেয়াল করে একটা গাড়ি থেকে কেউ একজন সারার বাড়ির সার্ভেন্টের কাছে একটা ব্যাগ দিয়ে চলে যাচ্ছে। আমির কাজের লোকের কাছে জানতে চায় ব্যাগে কি আছে। লোকটা জানায় ব্যাগটা কেউ একজন সারার জন্য দিয়ে গেছে। আমির ব্যাগটা নিয়ে চেক করে দেখে সেখানে একটা গিফট এবং নোট, আর এটা পাঠিয়েছে ওই ব্যক্তি যে সারাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। লোকটার নাম সুলতান। আমির সুলতানের লেখা নোটটা পড়ে। সেখানে লেখা ছিল, ভালো করেছো, তুমি তোমার বাবা মায়ের কাছে চলে গেছো। আমির তোমার মতো মেয়েকে ডিজার্ভ করে না। তুমি আমিরকে ডিভোর্স দিয়ে দাও। আমি আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি চাইলে আমি আমার অপরাধের জন্য সারা জীবন তোমার কাছে ক্ষমা চাইতেই থাকবো। আমির নোটটা পড়ার পর সেটা আবার সারার কাছে পাঠিয়ে দিয়ে চলে যায়। সারা যখন এই নোটটা পড়ে সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়। সারা বুঝতে পারে সুলতান এত সহজে সারার পিছু ছাড়বে না। তাই সারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব এই সব কিছুর একটা বিহিত করবে। ওই দিনই সারা তার পরিচিত একজন আইনজীবী হুমায়রার সাথে দেখা করতে চায়। সে হুমায়রাকে সমস্ত ঘটনা জানায়। সারা হুমায়রার সাথে মিলে প্ল্যান করে সুলতানকে উচিত শিক্ষা দেবে। এরপর সারা এবং হুমায়রা আমিরের সাথে দেখা করে। সারা যখন আমিরকে জানায় সে সুলতানের উপর প্রতিশোধ নিতে চায়, আমির বলে, আমাদের ব্যাপারটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি। আমার মনে হয় আমাদের এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। এখানে থাকলে আমরা কখনোই শান্তিতে থাকতে পারবো না। সারা ক্ষুব্ধ হয়ে বলে, আমি কখনোই অন্য দেশে পালিয়ে যাব না। অসহায় মেয়েরা বাধ্য হয়ে চুপচাপ সবকিছু সহ্য করে, কিন্তু আমি চুপচাপ বসে থাকবো না। ওই লোককে আমি কিছুতেই ছাড়বো না। আমির সারার প্ল্যান জানতে চায়। সারা বলে, যতদিন আমি নোংরা লোকের উপর প্রতিশোধ নিতে না পারছি ততদিন আমি তোমার কাছে ফিরে যাব না। আর আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার থেকে দূরে থাকবে। যতদিন না আমি নিজে থেকে তোমার সাথে যোগাযোগ করছি ততদিন তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। আমির অনেকটা বাধ্য হয়ে সারার কথা মেনে নেয়। এরপর থেকে সারা নিজের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। সারা একা একা বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা পাবলিক প্লেসে যাতায়াত করতে শুরু করে। সারা ভালো করেই জানতো সুলতানের লোকেরা তাকে ফলো করে, তাই সে সুলতানের লোকদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এমনটা করতে থাকে। 2 দিনের মধ্যে সারার প্ল্যানের প্রথম ধাপ সাকসেস হয়। সারাকে রেস্টুরেন্টে একা বসে থাকতে দেখে আকরাম এবং জামিল সারার সাথে কথা বলতে আসে। আকরাম সারার কাছে জানতে চায় সে একা কেন এসেছে। সারা বলে, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আকরাম বলে, আমি আগে থেকেই জানতাম এমনটাই হবে। আমি শুধু আপনার মুখ থেকে শোনার জন্য ওয়েট করছিলাম। এরপর আকরাম সারাকে সুলতানের নম্বর দিয়ে জানায় সুলতান তার সঙ্গে কথা বলতে চায়। সারা নম্বরটা নিয়ে সরাসরি হুমায়রার কাছে চলে যায়। এরপর হুমায়রার সামনে বসে সুলতানকে কল করে। সারার ভয়েস শুনেই সুলতান বলে, আমার সাথে যোগাযোগ করতে এত সময় কেন নষ্ট করলে? সারা সুলতানের কথা জবাব না দিয়ে বলে, অনেক বছর আগে আমি স্টকহোম সিনড্রোমের ব্যাপারে একটা আর্টিকেল পড়েছিলাম, যেখানে লেখা ছিল কিছু কিছু ক্ষেত্রে কিডন্যাপার কোনো মেয়েকে দীর্ঘদিন আটকে রাখলে একটা সময় মেয়েটা কিডন্যাপারের প্রেমে পড়ে যায়।
আমার ক্ষেত্রে এমনটা হবে আমি কখনো ভাবিনি। সুলতান বলে, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি তোমার সাথে টানা 1 সপ্তাহ একটা বন্ধ ঘরে থাকতে রাজি আছি। সারা বলে, সেটা না হয় থাকবো, কিন্তু আপাতত আমি একদিনের জন্য তোমার সাথে দেখা করতে চাই। সুলতান খুশি হয়ে বলে, কবে তুমি আসতে চাও? জবাবে সারা বলে, তুমি যেদিন চাইবে সেদিনই। সুলতান বলে, তাহলে আজ রাতেই চলে আসো, আমি তোমার জন্য গাড়ি পাঠাবো, রাতে আমরা একসাথে ডিনার করব। কথা বলে সুলতান ফোন রেখে দেয়। সারার প্ল্যানের আরও 1 ধাপ সফল হয়। রাতের বেলা হুমায়রা আমিরকে নিজের অফিসে ডেকে পাঠায়। হুমায়রা আমিরের কাছে জানতে চায় সুলতানের অ্যাড্রেস পাওয়া গেছে, এটা সে জানে কিনা। আমির বলে না, সে কিছুই জানে না। আর আজ রাতে সারা সুলতানের সাথে দেখা করতে গেছে সেটাও বলে দেয়। আমির রেগে গিয়ে বলে, সারা কেন আবার সুলতানের সঙ্গে দেখা করতে গেছে? আমি এবং আমার বাবা অনেক প্ল্যানিং করে সবকিছু রেডি করে রেখেছি। সুলতানের অ্যাড্রেস পাওয়া মাত্র আমরা ওকে হত্যা করার প্ল্যানিং করেছিলাম। হুমায়রা বলে, সারা এবং আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি। সুলতানকে হত্যা করলে সুলতান সকলের কাছে সিম্প্যাথি পাবে। আর তাছাড়া তোমাদের সাথে যা কিছু ঘটেছে, এরপর সুলতানের কিছু হলে সবাই তোমাদেরকেই সন্দেহ করবে। সারার সাথে যা হয়েছে তা পুরো দেশ জেনে যাবে, সেই সাথে তোমার এবং তোমার বাবারও জেল হবে। তাই সারা অন্যভাবে সুলতানের উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করেছে। হুমায়রা আমিরকে সারার সমস্ত প্ল্যান বুঝিয়ে বলে। সারার প্ল্যানটা অনেক বেশি ভয়ানক। সুলতান সারাকে আটকে রেখে 4 দিন ধরে রেপ করেছিল, কিন্তু সেই ঘটনার অনেক দিন পেরিয়ে গেছে। এটা আর কোনোভাবে প্রমাণ করা সম্ভব না সুলতান সারাকে রেপ করেছিল এই ঘটনাটি। তাই সারা আরও একবার স্বেচ্ছায় রেপ হওয়ার উদ্দেশ্যে সুলতানের কাছে গেছে, যাতে সুলতানের বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করতে পারে। এতে করে সারা কোর্টে প্রমাণ করতে পারবে সুলতান তাকে রেপ করেছিল। এই সমস্ত কথা শুনে আমির প্রচণ্ড রেগে যায়। আমির চিৎকার করে বলে, আপনারা দুজন কি পাগল হয়ে গেছেন? আপনারা কিভাবে এই ধরনের একটা ভয়ানক প্ল্যান করতে পারলেন? গতবার সারার সাথে যা ঘটেছে সেটা আমি এখনো পর্যন্ত মানতে পারিনি। আজ সারা আবারও স্বেচ্ছায় সুলতানের কাছে গেছে, এটা আমি কিভাবে মেনে নিব? আমির হুমায়রার উপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করলে হুমায়রা বলে, এই পুরো প্ল্যান সারার একার, এখানে হুমায়রার কোনো হাত নেই। সারা এমন একটা সিদ্ধান্ত নেওয়ায় আমির রেগে কান্না করতে শুরু করে। তখন হুমায়রা বলে, তোমার আসলে কান্নাই করা উচিত। তুমি সারার মতো মেয়েকে ডিজার্ভ করো না। সারা অনেক সুন্দরী আর ট্যালেন্টেড একটা মেয়ে। অসংখ্য ছেলে ওর পেছনে পাগলের মতো ঘুরত। এমনকি আমার নিজের ভাইও সারাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। সমস্ত যোগ্য ছেলেকে বাদ দিয়ে ও তোমার মতো একটা পোলিও রোগীকে বিয়ে করেছে, অথচ তুমি সারাকে তার যোগ্য সম্মানটুকুও দিতে পারোনি। আমির হুমায়রার কথার কোনো জবাব দিতে পারে না। হুমায়রা আমিরকে বলে, বাসায় গিয়ে মেহগুলকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে চলে যাও। ওই দিন পার্কে তোমাদের সাথে যা যা ঘটেছিল সমস্ত কথা পুলিশকে জানাও। শুধু তারিখটা ওই দিনের বদলে আজকের তারিখ বলবে। এদিকে সুলতানের পাঠানো গাড়ি সারাকে নিয়ে সুলতানের ফার্ম হাউসে চলে যায়। ফার্ম হাউসের সামনে সুলতান ঘোড়ার গাড়ি নিয়ে সারার জন্য অপেক্ষা করছিল। সুলতান সারাকে ঘোড়ার গাড়িতে উঠিয়ে ফার্ম হাউসের ভেতরে নিয়ে যায়। যেতে যেতে সুলতান সারাকে বলে, আমার জীবনের 2টো শখ, একটা হচ্ছে ঘোড়া আর একটা হচ্ছে নারী। প্রতিদিন নিত্য নতুন নারী ম্যানেজ করার জন্য কখনো আমাকে কষ্ট করতে হয়নি। আমার অসংখ্য সার্ভেন্ট আছে, তাদেরকে বললেই ব্যবস্থা করে দেয়। কিন্তু তোমার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে, যেটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। কথায় কথায় সারা সুলতানকে জিজ্ঞেস করে, আমি যদি আমিরের সাথে সেপারেট না হতাম তাহলে কি তাকে মেরে ফেলতো কিনা? সুলতান বলে, ওকে আমি মারতাম না, নিউ ইয়র্কে পাঠিয়ে দিতাম, তবে প্রয়োজন হলে মেরেও ফেলতাম। মানুষ মারা তো আর খুব কঠিন কাজ না। এসব শুনে সারা মনে মনে প্রচণ্ড রাগ হয়, কিন্তু সুলতানের সামনে সেটা প্রকাশ করে না। সে হাসি মুখে সুলতানের সমস্ত কথা শুনে যায়। এরপর সুলতান ফার্ম হাউসে পৌঁছানোর পর সারাকে হলরুমে রেখে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। হলরুমে সারা পাকিস্তানের গভর্নরের অনেকগুলো ছবি দেখতে পায়। এদের মধ্যে কিছু ছবিতে গভর্নরের পাশে সুলতানও আছে। সারা একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে, সুলতান কিভাবে গভর্নরকে চিনে? এই সার্ভেন্ট জানায়, সুলতান আসলে গভর্নরের ছেলে। এ কথা শুনে সারা প্রচণ্ড অবাক হয়। সারা বুঝতে পারে সুলতান তার সাথে যা করেছে সেটা প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে। সারার ওই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন সুলতান সারাকে কিডন্যাপ করেছিল। ওই দিন যখন সারা, আমির এবং মেহগুল পার্কে যাওয়ার জন্য বের হয়েছিল, সে সময় জ্যামের কারণে রাস্তায় ওদের গাড়ি বেশ কিছুক্ষণ আটকে ছিল। রাস্তায় জ্যাম হয়েছিল মূলত গভর্নরের কারণে। গভর্নরের গাড়ি রাস্তায় বের হওয়ায় সমস্ত রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। এভাবে দীর্ঘ সময় জ্যামে আটকে থাকায় সারা অনেক রেগে যায়। সারা মেহগুলকে সাথে নিয়ে সরাসরি গভর্নরের গাড়ির সামনে চলে যায়। সারা গভর্নরকে বলে, আপনি কি বুঝতে পারছেন আপনার কারণে কতগুলো লোক সমস্যায় পড়েছে? প্রোটোকলের নামে আপনি সাধারণ মানুষদেরকে হেনস্থা করছেন। আমরা সাধারণ মানুষরা আপনার কোনো গোলাম না। এর মধ্যে গভর্নরের সিকিউরিটি গার্ডরা এসে সারাকে জোরপূর্বক সরিয়ে দেয়। ওই সময় সারা চিৎকার করে বলে, আমার পরিবার আপনাকে ভোট দিয়েছিল, নেক্সট টাইম আমার পরিবার আর কখনোই আপনাকে ভোট দেবে না।
প্রেজেন্ট টাইমে কিছুক্ষণ পর সুলতান ফিরে আসলে সারা সুলতানকে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি তোমার বাবার সাথে রুড বিহেভ করার প্রতিশোধ নেওয়ার জন্যই আমার সাথে এমনটা করেছিলে? সুলতান বলে, ওই দিন সেখানে আমি প্রেজেন্ট ছিলাম না, কিন্তু তোমার বলা প্রত্যেকটা কথা আমার কানে ঠিকই পৌঁছে গেছে। তাই আমি আমার লোকদের বলেছিলাম তোমাদের দুজনের মধ্যে যেন যে কোনো একজনকে তুলে নিয়ে আসে। আমার ভাগ্য ভালো ছিল, তাই আমার লোকেরা তোমাকে তুলে নিয়ে এসেছে। এটুকু বলে সুলতান সারাকে বলে, এসব কথা এখন বাদ দাও। এরপর সুলতান সারাকে সাথে নিয়ে ডিনার করতে চায়। সে সময় সারা সুলতানের কাছে তার পরিবারের কথা জানতে চায়। সুলতান বলে, আমার পরিবার গভর্নর হাউসে থাকে। এবার সুলতান বলে, তুমি অনেক ভালো করেছো, তোমার হাজবেন্ডের কাছ থেকে সেপারেট হয়েছো। আমি চাই তুমি আমার সাথে একটা পার্মানেন্ট রিলেশনশিপে আসো। সারা বলে, পার্মানেন্ট রিলেশনশিপ মানে তো বিয়ে। সুলতান বলে, আমরা বিয়েও করব, তবে বিয়ের ক্ষেত্রে তোমাকে কিছু ব্যাপার কম্প্রোমাইজ করতে হবে। আমাদের বংশের ছেলে মেয়েদের খুব অল্প বয়সে কাজিনদের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হয়। আমারও বিয়ে হয়েছে আমার এক কাজিনের সঙ্গে। আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক খুব একটা ভালো না। সে কখনোই গভর্নর হাউসে থাকে আর কখনো গ্রামের বাড়িতে থাকে। আমি মাঝে মাঝে তার সাথে দেখা করতে চাই। সারা হাসি মুখে সুলতানের সব কথা শুনতে থাকে। এবার সুলতান বলে, তুমি যদি কিছু মনে না করো, একটি জরুরি প্রয়োজনে আমার বাবার সাথে আমার কথা বলতে হবে। সারা সম্মতি জানালে সুলতান ফোনের লক খুলে তার বাবাকে কল করে। ওই সময় সারা চালাকি করে সুলতানের ফোনের প্যাটার্ন লক দেখে ফেলে। কোনো একটা কারণে সুলতানের বাবা ওই সময় কলটা রিসিভ করে না। তাই ডিনার শেষে সুলতান সারাকে নিয়ে একটা ঝিলের কাছে চলে যায়। এই ঝিলটা ফার্ম হাউসের একদম সাথী। সুলতান জানায় সেই ফার্ম হাউসটা নিয়েছিল এই ঝিলটার কারণেই। প্রতিদিন ডিনার শেষে সুলতান একটা বোট নিয়ে এই ঝিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, সাথে বিয়ার পান করে এবং মিউজিক শোনে। বরাবরের মতো সুলতান আজও ঝিলে সময় কাটাতে এসেছে। সারা জানতে চায় এমন অদ্ভুত শখ। সুলতান বলে, আমার পরিবারের একজন সদস্য মৃত্যুর আগে আমাকে বলেছিল পানিতে ডুবে আমার মৃত্যু হবে। আমি তাকে বলেছিলাম, আপনি যে মিথ্যা বলছেন এটা আমি প্রমাণ করে দেখাবো। ওই দিনের পর থেকে আমি অনেকটা জেদ করে প্রতিদিন ঝিলের সময় কাটাই। শুরুতে খারাপ লাগলেও এখন এটা আমার শখে পরিণত হয়েছে। সেটা বলে এমনও তো হতে পারে তোমার পরিবারের ওই সদস্য সত্যি কথাই বলেছে। হয়তো তুমি পানিতে ডুবে না, অন্য কিছুতে ডুবে মারা যাবে। সুলতান জিজ্ঞেস করে, আর কিসে ডুবতে পারি? সারা বলে, হয়তো নিজের লজ্জায় ডুবে মরবে। এরপর সারা সুলতানকে বলে, এখন তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, তবুও জানতে ইচ্ছে করছে তোমার বাবাকে সেদিন দুটো কথা বলেছিলাম বলে তুমি আমার সাথে এত বড় অন্যায় করেছিলে কেন? সুলতান বলে, তোমার কাছে সেগুলো দুটো কথা হলেও আমাদের কাছে এগুলো অনেক বড় গালি। ভবিষ্যতে আমার বাবা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবে, আর তুমি কিনা তারই গাড়ি থামিয়ে তাকে অপমান করেছ। কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হয়। তুমি অপরাধ করেছিলে, তাই তোমাকে শাস্তি পেতে হয়েছে। সারা হেসে বলে, ঠিকই বলেছ, কেউ অপরাধ করলে তার শাস্তি পাওয়া উচিত, সেটা সারা হোক অথবা সুলতান। তখন সুলতান বলে, আমি আমার সমস্ত আচরণের জন্য ক্ষমা চাচ্ছি, তুমি মন থেকে আমাকে ক্ষমা করে দাও। এরপর সুলতান সারাকে নিয়ে আবারও ফার্ম হাউসে চলে যায়। পরদিন সকালে সুলতানের গাড়ি সারাকে তার বাড়ির সামনে পৌঁছে দেয়। আমির আগে থেকেই সারার বাড়ির সামনে গাড়ি নিয়ে সারার জন্য ওয়েট করছিল। গাড়িটা যে মুহূর্তে সারাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল, আমির নিজের গাড়ি থেকে বের হয়ে গাড়িটিকে উদ্দেশ্য করে গুলি চালায়। কিন্তু আমির নিজের পায়ের ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে সারা আমিরের কাছে ছুটে চলে আসে। এরপর আমিরকে গাড়িতে বসিয়ে বলে, এখন আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা শোনার জন্য তোমার অনেক সাহসের প্রয়োজন আছে, তাই মাথা ঠান্ডা করে আমার কথাগুলো শোনো। সারা কিছু বলার আগেই হুমায়রা কল করে। হুমায়রা সারার কাছে জানতে চায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। সারা বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু এই সুলতান আসলে গভর্নরের ছেলে, তবে তাতে আমার কিছু যায় আসে না। সে গভর্নরের ছেলে হোক আর প্রেসিডেন্টের, আমি তার বিরুদ্ধে কেস করবই। তখন হুমায়রা বলে, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ, তবে তুমি পুলিশ কিংবা ডাক্তারের কাছে এখনই সুলতানের নামে পরিচয় প্রকাশ করবে না। ওরা যদি জানতে পারে সুলতান গভর্নরের ছেলে, তাহলে রিপোর্ট তোমার হাতে আসার আগেই বদলে যাবে। তাই রিপোর্ট হাতে আসার আগ পর্যন্ত সবকিছু গোপন রাখতে হবে। ফোন কেটে দিয়ে সারা আমিরকে বলে, তুমি আমাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে চলো। আমির কারণ জানতে চাইলে সারা বলে, আমার শরীরে বিভিন্ন জায়গায় তুমি আঁচড়ের দাগ দিবে, যাতে দেখে মনে হয় আমার উপর নির্যাতন করা হয়েছে। এসব করার পর সারা আমিরকে সাথে নিয়ে একটা হসপিটালে যায় নিজের মেডিকেল এক্সামিন করার জন্য। ডাক্তার সারাকে বলে, যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করুন। সারা রিকোয়েস্ট করে বলে, দয়া করে আপনি আমাকে এক্সামিন করুন, আমি রেপিস্টের বিরুদ্ধে কেস করতে চাই। এই পর্যায়ে ডাক্তার রেপিস্টের নাম জানতে চায়। সারা বলে, আমি তার নাম জানি না, তবে এতটুকু জানি তার বাবা অনেক পাওয়ারফুল লোক। ডাক্তার বলে, এই কারণেই বলেছি সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করুন। 99% ক্ষেত্রে দেখা যায় ভিকটিম ভয় পেয়ে অথবা টাকা খেয়ে কেস উঠিয়ে নিয়েছে, মাঝখান থেকে শুধু শুধু আমাদেরকে হয়রান হতে হয়। সারা বলে, টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আমার, আর ভয় পাওয়ার মতো মেয়ে আমি না। সারা ডক্টরকে আশ্বস্ত করার শেষ পর্যন্ত ডক্টর সারার এক্সামিন করে।
এরপর সারা নিজের বাড়িতে ফিরে যায়। সারার শরীরে আঘাতের চিহ্ন দেখে সারার বাবা চিন্তিত হয়ে জানতে চায় এসব কিভাবে হয়েছে। সারা বলে এসব মিথ্যা, সত্যকে প্রমাণ করার জন্য মিথ্যা নাটক সাজানো হয়েছে। আমি পুলিশের কাছে কমপ্লেইন করেছি। সারা তার বাবা মাকে সমস্ত প্ল্যান জানায়। এসব শুনে সারার বাবা মা দুজনেই সারার উপর ভীষণ রেগে যায়। অন্যদিকে আমিরের বাবাও আমিরের উপর রাগারাগি করে। আমিরের বাবা বলে সে গভর্নরের বাবা, ছেলে হোক কিংবা প্রেসিডেন্টের, আমি ওকে হত্যা করে প্রতিশোধ নিতাম, কিন্তু তুমি পুলিশের কাছে কমপ্লেইন করে সেই সুযোগটা কেড়ে নিয়েছ। আমির তার বাবাকে বোঝানোর চেষ্টা করে সুলতানকে হত্যা করলে সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা বাড়বে। কিন্তু আমিরের বাবা আমিরের কোনো কথাই শোনে না। সে আমিরের সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। পরদিন সারা আমিরকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে সরাসরি সুলতানের নামে পুলিশে কমপ্লেইন করে। সুলতান যেহেতু গভর্নরের ছেলে, তাই খবরটা দ্রুত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়। সিনিয়র পুলিশ অফিসাররা সুলতানের বাবার পার্টির একজন মিনিস্টারের কাছে গিয়ে বিষয়টা জানায়। মিনিস্টার সুলতানের বাবাকে কল করে জানালে সুলতানের বাবা মিনিস্টারকে সবকিছু সামলে নেওয়ার জন্য বলে। তখন মিনিস্টার সরাসরি সুলতানকে কল করে সত্যিটা জানতে চায়। সুলতান প্রথমে বলে আমি মেয়েটাকে চিনি না, কেউ হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এমন বলছে। তখন মিনিস্টার বলে তুমি যদি আমাকে সত্যিটা না বলো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো না। তখন সুলতান বলে মেয়েটা নিজের ইচ্ছায় আমার কাছে এসেছিল, এটা আমি প্রমাণ করতে পারবো। মিনিস্টার জানতে চায় সিসিটিভি ফুটেজ আছে কিনা। সুলতান বলে নেই, কারণ এই সমস্ত কাজ যখন আমি করি সমস্ত সিসি ক্যামেরা বন্ধ রাখি, যাতে বাবা আমার এসব ব্যাপারে কিছু জানতে না পারে। তবে আমার ড্রাইভার এবং গার্ডরা সাক্ষী আছে যে মেয়েটা স্বেচ্ছায় আমার কাছে এসেছিল। মিনিস্টার বলে তোমার ড্রাইভার কিংবা গার্ডদের সাক্ষী কোনো কাজে আসবে না, আমাদেরকে অন্য কিছু করতে হবে। তবে এই মুহূর্ত থেকে তুমি তোমার সেলফোন পুরোপুরি বন্ধ করে রাখবে। তোমার সাথে আমার যোগাযোগ হবে ল্যান্ডলাইনে। সুলতানের মিনিস্টারের সমস্ত কথা মেনে নেয়। এরপর মিনিস্টার বলে তুমি দ্রুত তোমার প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে দেশের বাইরে চলে যাও। আমরা এমন একটা নাটক সাজাবো যে তুমি গত 3 দিন ধরে দেশের বাইরে আছো। মিনিস্টারের কথা মতো ওই রাতে সুলতান দেশের বাইরে চলে যায়। পরের দিন পুলিশের সিনিয়র অফিসাররা সারার বাড়িতে চলে যায়। সারা এবং আমির দুজনের পরিবারকে একত্রিত করে অফিসাররা বলে আপনাদের মেয়ে গভর্নরের ছেলের বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ করেছে। এটা সত্যি নাকি মিথ্যা যাচাই করার আগ পর্যন্ত আপনাদেরকে আমাদের কাস্টাডিতে থাকতে হবে। আপনাদের জন্য আমরা একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করেছি, সেখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। এরপর অফিসাররা দুই পরিবারের সমস্ত সদস্যদেরকে একটা বাংলো বাড়িতে নিয়ে যায়। সেখানে সবাইকে আটকে রাখে, বাইরে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। ওই রাতে সুলতানের শ্বশুর অর্থাৎ মামা সারা এবং আমিরের পরিবারের সাথে দেখা করতে চায়। সুলতানের মামা বলে আপনারা যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা যেদিনের অভিযোগ করেছেন সেদিন সুলতান দেশেই ছিল না, এমনকি এখনও সে দেশের বাইরেই আছে। যদিও আপনাদের কেসের কোনো ভিত্তি নেই, তবুও আমি আপনাদেরকে একটা অফার দিচ্ছি। আমি আপনাদের দুই পরিবারকে দুবাইতে সেটেল করার ব্যবস্থা করে দেব। আপনারা চাইলে কাল সকালের ফ্লাইটেই চলে যেতে পারবেন। শুধু আপনাদের মেয়েকে পুলিশের কাছে বয়ান দিতে হবে কোনো একটা বিষয় নিয়ে আমির এবং সুলতানের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল, তাই সুলতানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমির এবং সারা প্ল্যান করে এসব করেছে। সুলতানের মামার প্রস্তাবে কেউই রাজি হয়, তাই সুলতানের মামা সুলতানের জন্য একজন আইনজীবী হায়ার করে। সুলতানের উকিল খানজাদা সুলতানের বাবা এবং মামাকে বলে আপনাদের ছেলে নোংরা কাজ তো করেছেই, তার থেকে বেশি নোংরা কাজ করছেন আপনারা। প্রথমত মেয়েটার পরিবারকে এভাবে আটকে রাখা উচিত হয়নি আপনাদের। চিফ জাস্টিস বলেও একটা বিষয় আছে। চিফ জাস্টিস অনেক ঘাড়তারা প্রকৃতির লোক, তিনি যদি এসব জানতে পারেন আপনারা সবাই বিপদে পড়বেন। দ্বিতীয়ত আপনারা সুলতানকে দেশের বাইরে পাঠিয়ে আরেকটা ভুল করেছেন, কারণ মেডিকেল রিপোর্টে প্রমাণ হয়ে গেছে সারার সাথে রেপ হয়েছে। সারার শরীরে পাওয়া ডিএনএর সাথে সুলতানের ডিএনএ ম্যাচ করা হলে কি করবেন আপনারা? কিভাবে ম্যানেজ করবেন সবকিছু? তখন সুলতানের মামা এসে জানায় মেডিকেল রিপোর্টের সমস্ত কপি সে হাতিয়ে নিয়েছে। সারা কিংবা তার পরিবার অথবা সারার উকিল কারো কাছেই কোনো মেডিকেল রিপোর্ট নেই। এসব শুনে খানজাদা বলে আপনারা তো অনেক ভয়ানক গেম খেলছেন, এখন প্রতিপক্ষকেও বাধ্য হয়ে এই গেম খেলতে হবে। পরের দিন আদালতে সারার কেসের শুনানি হয়। আদালতে সুলতানকেও হাজির করা হয়। সুলতানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হুমায়রা যখন জিজ্ঞেস করে সারাকে চেনে কিনা, সুলতান সম্পূর্ণ অস্বীকার করে বলে সে এর আগে কখনোই সারাকে দেখেনি। হুমায়রা বলে সারার সাথে যদি আপনার কখনো পরিচয় না হয়ে থাকে তাহলে সারা কেন আপনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করল? সুলতান বলে তাদের টার্গেট আমার বাবা, আমার বাবাকে বদনাম করার জন্যই তারা এই সমস্ত কিছু প্ল্যান করেছে। তখন হুমায়রা চিফ জাস্টিসকে উদ্দেশ্য করে বলে সবকিছু প্ল্যানিং করেই করা হয়েছে, তবে সেটা সারা কিংবা তার পরিবার করেনি, করেছে সুলতান এবং তার পরিবার। ওরা আমিরকে উল্টো করে ঝুলিয়ে তার কাছ থেকে মেডিকেল রিপোর্ট কেড়ে নিয়েছে। আমার কাছে একটা কপি ছিল, আমার অফিসে এসে হামলা করে সেই কপিটাও চুরি করেছে।
তখন সুলতানের উকিল খানজাদা বলে তাদের কাছে যে মেডিকেল রিপোর্ট ছিল সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের কাছ থেকে মেডিকেল রিপোর্ট ছিনিয়ে নেওয়া হলেও ল্যাবরেটরিতে তো এখনও রিপোর্ট রয়েই গেছে। আমি সেই রিপোর্টের একটা কপি আপনাকে দেখাচ্ছি। এই বলে খানজাদা চিফ জাস্টিসকে একটা মিথ্যা রিপোর্টের কপি দেখায়। এরপর খানজাদা বলে এখানে তো এটা ক্লিয়ার সারার সাথে রেপ হয়েছে, কিন্তু রেপটা কে করেছে, সুলতান নাকি সারার হাজব্যান্ড? এখন আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে। সারার শরীরে পাওয়া ডিএনএর সাথে সুলতান এবং আমিরের ডিএনএ ম্যাচ করে দেখতে হবে। চিফ জাস্টিস দ্রুত ডিএনএ ম্যাচ করার আদেশ দেয়। সারার সাথে ঘটে যাওয়া ঘটনাটার ব্যাপারে পুরো দেশ জেনে যায়। পুরো দেশের অসংখ্য মেয়ে সারার পক্ষ থেকে আন্দোলন করতে শুরু করে যেন সারা ন্যায় বিচার পায়। সবাই রাত জেগে ক্যান্ডেল জ্বালিয়ে সারার জন্য আন্দোলন চালিয়ে যায়। পরদিন একটা হসপিটালে সুলতান এবং আমির দুজনের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়। ডিএনএ রিপোর্ট হাতে আসলে আবারও কোর্টে শুনানি হয়। কোর্টে ফরেন্সিক ডক্টর জানায় সারার শরীরে পাওয়া ডিএনএর সাথে আমির কিংবা সুলতান কারোর ডিএনএ ম্যাচ করেনি, অর্থাৎ সারাকে রেপ করেছে অন্য কেউ। একথা শুনে সারা নিজে কাঠগড়ায় দাঁড়িয়ে চিফ জাস্টিসকে উদ্দেশ্য করে বলে আপনি হয়তো আমার কথা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটাই সত্যি যে সুলতান তার ইনফ্লুয়েন্স ব্যবহার করে মেডিকেল রিপোর্ট বদলে দিয়েছে। কিন্তু আমার কাছে আমার শরীরের পাওয়া ডিএনএর কিছু স্যাম্পল এখনও আছে। আমি যেদিন আমার মেডিকেল এক্সামিন করার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল আমি চাইলে মেডিকেল টেস্ট প্রাইভেটলিও করতে পারি। আমি যেন প্রাইভেটলি টেস্ট করাতে পারি তাই ডাক্তার কিছু স্যাম্পল অফিসিয়াল সিল লাগিয়ে আমাকে দিয়েছিল। আমি ওই স্যাম্পলের রিপোর্টের সাহায্যে সবকিছু প্রমাণ করতে পারবো। কিন্তু আমি যদি এখন ওই স্যাম্পলটা আনতে চাই, আমি নিশ্চিত গভর্নরের লোকেরা আমাদের উপর হামলা করে সেটাও আমাদের কাছ থেকে কেড়ে নেবে। তাই আমি রিকোয়েস্ট করছি আপনি আমাদেরকে সিকিউরিটি দিন, যাতে আমরা সিকিউরিটির আন্ডারে স্যাম্পলটা কোর্টে নিয়ে আসতে পারি। চিফ জাস্টিস তারার জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করে দেয়। সারা ওই স্যাম্পল কোর্টে হাজির করলে ওই ডাক্তারও ডেকে আনা হয় যে সারার মেডিকেল এক্সামিনেশন করেছিল। ডাক্তার স্যাম্পলের সিলমোহর দেখে কনফার্ম করে যে সে এটা সারাকে দিয়েছিল। এরপর চিফ জাস্টিস কোর্টের সিকিউরিটির আন্ডারে ওই স্যাম্পল টেস্ট করানোর ব্যবস্থা করতে বলে। এতে সারা এবং তার পরিবার অনেকটা স্বস্তি পায়। সত্যিটা আবার কোর্টের সামনে প্রমাণ হয়েই যাবে। কিন্তু রিপোর্ট হাতে আসার আগে খানজাদা সুলতানকে বাঁচানোর জন্য অন্য একটা প্ল্যান করে ফেলে। রিপোর্ট আসার পর যখন কোর্টের শুনানি হয়, সুলতান কাঠগড়ায় দাঁড়িয়ে বিনয়ের সাথে বলে আমার বাবার পজিশন রক্ষা করার জন্য এই কেসের ব্যাপারে আমাকে অনেক মিথ্যা বলতে হয়েছে এবং অনেক অন্যায় কাজ করতে হয়েছে। আমি স্বীকার করছি ওই দিন আমি দেশেই ছিলাম, পরদিন আমি বিদেশে চলে গিয়েছিলাম, কিন্তু ওই দিন যে আমি দেশে ছিলাম না এটা প্রমাণ করার জন্য আমি আমার ইনফ্লুয়েন্স ব্যবহার করেছিলাম। আমার এই অন্যায় কাজটা সম্পূর্ণ করার জন্য দুজন ইন্সপেক্টরকেও সাসপেন্ড করতে হয়েছে। এরপর আমি যে অন্যায় কাজটা করেছি সেটা হচ্ছে ফরেন্সিক ল্যাব এবং হসপিটাল থেকে সমস্ত রিপোর্ট বদলে দিয়েছি। এই সব কিছু করেছি আমার বাবার সম্মান রক্ষার জন্য, তবে এসব কাজ আমি একা করেছি, এখানে আমার বাবার কোনো হাত নেই। এরপর সুলতান আদালতের সবাইকে উদ্দেশ্য করে বলে ওই রাতে সারার সাথে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েছে, তবে সেটা রেপ ছিল না, আমাদের দুজনের সম্মতিতেই সবকিছু হয়েছে। অনেক বছর ধরে আমাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু আমার পরিবার আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই আমার উপর রাগ করে সারা একজন প্রতিবন্ধীকে বিয়ে করেছে। সারার বিয়ের পর সারার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি, কিন্তু এই ঘটনার আগের দিন সারা আমাকে কল করে এবং আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে। আমি তখন জানতাম না সারা এই সব কিছু প্ল্যানিং করেছে, তাই আমি সারাকে আমার ফার্ম হাউসে ডেকে নিয়েছিলাম। সেদিন সারা আমার সাথে ডিনার করেছিল এবং আমার সার্ভেন্টরা সাক্ষী আছে তারা নিজ হাতে সারাকে খাবার সার্ভ করেছিল। এরপর রাতে সে সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমার সঙ্গে ছিল। পরদিন সকালে আমার গাড়ি সারাকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে এসেছে। আমার কাছে সারার কল লিস্টের রেকর্ড আছে। সুলতান চিফ জাস্টিসকে কল লিস্টের রেকর্ড দেখাতে চাইলে চিফ জাস্টিস বলে ওই রেকর্ড লিস্টটা আপনি আপনার উকিলকে দিয়ে দিন। যে ব্যক্তি নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে ফরেন্সিক ল্যাব থেকে রিপোর্ট বদলে ফেলতে পারে তার কাছে মিথ্যা কল লিস্ট তৈরি করা কোনো ব্যাপার না। এরপর চিফ জাস্টিস খানজাদাকে বলে আপনার কাছে নেক্সট হিয়ারিং পর্যন্ত সময় আছে, এর মাঝে যদি আপনি প্রমাণ করতে না পারেন দুজনের মধ্যে যা হয়েছে সেটা ভালোবাসার সম্পর্ক ছিল, তাহলে কেসের রায় সারার পক্ষে যাবে। চিফ জাস্টিস নেক্সট হিয়ারিংয়ের তারিখ দিয়ে কোর্টের মুলতবি ঘোষণা করে। এরপর নেক্সট হিয়ারিংয়ের দিন কোর্টের কার্যক্রম শুরু করার সাথে সাথে খানজাদা চিফ জাস্টিসের কানে কানে কিছু কথা বলে। এরপর চিফ জাস্টিস কোর্টরুমে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলে সুলতানের উকিল সুলতানের পক্ষে এমন কিছু এভিডেন্স দেখাতে চায় যেটা সবার সামনে দেখানো উচিত হবে না। চিফ জাস্টিস শুধুমাত্র সারা ও সুলতানের পরিবার এবং দুই আইনজীবী বাদে সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বলে। এরপর কোর্টরুমের দরজা জানলা সবকিছু বন্ধ করে দেয়। এরপর খানজাদা চিফ জাস্টিসকে উদ্দেশ্য করে বলে সারার ইজ্জতের কথা চিন্তা করে আমরা কেসটাকে এই পর্যন্ত নিয়ে আসতে চাইনি, কিন্তু এখন যদি আমরা সারার ইজ্জতের কথা চিন্তা করি তাহলে গভর্নরের মান সম্মান ধুলোর সাথে মিশে যাবে, তাই আমরা এই এভিডেন্সটা দেখাতে বাধ্য হচ্ছি।
এরপর খানজাদা বলে অনেক ছেলেদের যেমন ব্লু ফিল্ম দেখার শখ, তেমনি সুলতানের শখ হচ্ছে নিজের ব্লু ফিল্ম তৈরি করা। সুলতান যখনই কোনো মেয়ের সাথে রাত কাটায় সে নিজের শখের জন্য সবকিছু ভিডিও করে রাখে। ওই রাতেও সারা এবং সুলতানের মধ্যে যা যা হয়েছে সেই সবকিছু রেকর্ড করা হয়েছে, তাই আমি নিজেই ভিডিওটা দেখাচ্ছি। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই রাতে সারা এবং সুলতানের মধ্যে যা কিছু হয়েছে সেটা দুজনের সম্মতিতেই হয়েছে। একথা শোনার পর সারা স্তব্ধ হয়ে যায়। এই ভিডিওটা প্লে করলে সত্যি সত্যি প্রমাণ হয়ে যাবে ওই রাতে যা কিছু হয়েছে সবকিছুই সারার সম্মতিতে হয়েছে। এরপর খানজাদা কোর্টের স্ক্রিনে ভিডিওটা প্লে করতে চায়, কিন্তু সারার বাবা তাকে বাধা দিয়ে বলে আমরা কেস উইথড্র করে নিচ্ছি, দয়া করে এই ভিডিও প্লে করবেন না। খানজাদা সারার বাবার কথা মেনে নেয়। যেহেতু সারার বাবা কেসটা উইথড্র করে নিয়েছে তাই চিফ জাস্টিস কেসের শুনানি এখানেই শেষ করতে চায়। চিফ জাস্টিস সুলতানকে বলে ওই রাতে রেকর্ড করা ভিডিওর সমস্ত সিডি এবং হার্ড ড্রাইভ যেন সারাকে দেয়। সুলতান বলে সমস্ত কপি উকিলের কাছে আছে, আমার কাছে আর কিছুই নেই। কেস উইথড্র হওয়ার পরের দিন গভর্নর হাউসে সবাই সুলতানকে মালা পরিয়ে বরণ করে নেয়। গভর্নর হাউসে আনন্দের বন্যা বয়ে যায়, কিন্তু সারার পরিবারে নেমে আসে শোকের ছায়া। সারা এবং আমির দুজনেই অনেক ভেঙে পড়ে। এক রাতে আমির বসে বসে সমস্ত সিডি জ্বালাতে শুরু করে। আমির একটা একটা করে সিডিগুলো পুড়িয়ে ফেলছিল। হঠাৎ আমির ঠিক করে সেই ভিডিওটা দেখবে। নিজেকে অনেক শক্ত করে আমির সিডিটা প্লে করলে দেখে সিডি সম্পূর্ণ ফাঁকা, সেখানে কোনো ভিডিওই নেই। আমির আরও কয়েকটা সিডি প্লে করে, প্রতিটা সিডি ফাঁকা ছিল। আমির বুঝতে পারে সুলতানের কাছে কোনো ভিডিও ফুটেজ নেই। ওরা এই কেসটা উইথড্র করানোর জন্য অনেক বড় একটা গেম খেলেছে। একথা শুনে সারা অনেক বেশি রেগে যায়। পরদিন সকালে সারা জানতে পারে তার মা অনেক অসুস্থ, তাই সারা এবং আমির দুজনেই সারার মাকে দেখতে ছুটে যায়। সারার মায়ের অনেক জ্বর ছিল। সারা তার মাকে দেখার পর জানতে চায় তার বাবা কোথায়। সারার মা জানে সারার বাবা সকাল থেকে বেসমেন্টে পানির ট্যাঙ্কি বানানোর কাজ করছে। সমস্ত সার্ভেন্টকে চাকরি থেকে বের করে দিয়ে সে একা একাই কাজ করছে। একথা শুনে সারা এবং আমির দ্রুত বেসমেন্টে চলে যায়, কিন্তু বেসমেন্টে সারা এমন একটা দৃশ্য দেখবে সেটা কখনোই কল্পনা করেনি। সকাল থেকে সারার বাবা কোনো পানির ট্যাঙ্কি বানানোর কাজ করেনি, বরং সে নিজের কবর খুঁড়েছে। আর সেই কবরে শুয়ে সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সারার বাবা সুইসাইড করেছে। সুইসাইড করার আগে সে সারার মায়ের উদ্দেশ্যে একটা নোট লিখে গেছে। সেখানে সারার বাবা লিখেছে, যা কিছু ঘটে গেছে তারপর আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর খবর জানাজানি হলে সেটা সারার জীবনে আরও বেশি প্রভাব ফেলবে, তাই তোমার আমার মৃত্যুর ব্যাপারটা সকলের কাছ থেকে গোপন রাখা উচিত। এই বেসমেন্টে আমাকে মাটি চাপা দিয়ে দিও। কেউ আমার কথা জানতে চাইলে বলবে আমি এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে গেছি। আমি সারাকে মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দিও। যেহেতু এটা সারার বাবার শেষ চিঠি, তাই তার কথা মতো সারার মা সারাকে ক্ষমা করে দেয় এবং সারার বাবার কথা মতো তাকে ওই বেসমেন্টেই দাফন করা হয়। ওই ঘটনার পর সারার মা অনেক বেশি ভেঙে পড়ে, তাই সারা তার মাকে সারার মামার কাছে ইউএসএ পাঠিয়ে দেয়। বাবার মৃত্যুতে সারাও অনেক বেশি ভেঙে পড়েছিল। সে বেশিরভাগ সময় তার বাবার কবরের পাশে শুয়ে কাটাতে থাকে। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর একদিন হঠাৎ সুলতান আবারও সারাকে কল করে। সুলতান সারাকে বলে আমাদের মধ্যে এই পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে চলো আমরা আবার নতুন করে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করি। জবাবে সারা কটু কথা শোনাতে শুরু করলে সুলতান বলে আমি শুধু তোমাকে এটা জানাতে কল করেছি এখন তুমি আমার জেদে পরিণত হয়েছ। আমার বাবার মতো পাওয়ারফুল লোকও আমার জেদকে অনেক বেশি ভয় পায়, তাই চুপচাপ আমিরকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। একথা বলে সুলতান ফোনটা কেটে দেয়। এই ঘটনার পর সারা ডিসিশন নেয় সে আর চুপ করে বসে থাকবে না, সুলতানের উপর চরম প্রতিশোধ নেবে। সারা আমির এবং মেহগুলকে সাথে নিয়ে একটা প্ল্যান তৈরি করে। প্ল্যান অনুযায়ী এক রাতে ওরা তিনজন সুলতানকে কিডন্যাপ করার জন্য সুলতানের ফার্ম হাউসে চলে যায়। সারা জানতো ফার্ম হাউস থেকে সুলতানকে কিডন্যাপ করা সহজ হবে না, তাই ওরা ওই সময়টা বেছে নেয় যে সময়টা সুলতান ঝিলের সময় কাটায়। ঝিলের কাছে পৌঁছানোর পর সারা এবং মেহগুল আমিরের কোমরে রশি বেঁধে দেয়। এরপর আমির একটা ফ্লোটের সাহায্যে সুলতানের বোটের কাছে চলে যায়। সুলতান হেডফোন কানে দিয়ে মিউজিক শুনছিল, তাই আমিরের প্রেজেন্সই সে একদমই টের পায় না। এরপর আমির পেছন থেকে সুলতানের মাথায় অনেক জোরে আঘাত করে, এতে সুলতান সেন্সলেস হয়ে যায়। এরপর আমির তার রশিটা খুলে সুলতানের বোটে বেঁধে দেয়। রশির অপর প্রান্তে ছিল সারা এবং মেহগুলের হাত। ওরা রশি টেনে টেনে বোটটা তীরে নিয়ে আসে। এরপর সারা এবং মেহগুল সুলতানকে তুলে নিয়ে যায় নিজেদের গাড়ির কাছে। ওরা সুলতানকে গাড়ির পেছনে উঠিয়ে নেয়। তার আগে সারা সুলতানের পকেট থেকে ওই ফোনটা বের করে নেয়, যে ফোনের প্যাটার্ন লক সে জানত। সারা ফোনটা আমিরের কাছে দিয়ে আসে। আমির তখনও বোটের কাছেই ছিল। আমির বোটে বসে সুলতানের ফোন থেকে সুলতানের বাবা মাকে পাঠানোর জন্য একটা মেসেজ টাইপ করে। কাজটা আমির ঝিলের তীরে বসে করে, যাতে মেসেজের সেন্ডিংয়ের লোকেশনটা সুলতানের ঝিলের কাছেই দেখায়। এদিকে সারা এবং মেহগুল সুলতানকে নিয়ে সারার বাবার বাড়িতে পৌঁছে যায়।
ওরা পৌঁছে যাওয়ার পর আমির সুলতানের বাবা মাকে মেসেজ সেন্ড করে সেখান থেকে চলে আসে। সুলতানের নম্বর থেকে মেসেজ পেয়ে সুলতানের বাবা মা দুজনেই ঘাবড়ে যায়। মেসেজে লেখা ছিল, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, শুধু তোমাদের সাথে না, আমি ওই মেয়েটার সাথে অনেক অন্যায় করেছি। কোর্টে আমি অনেক মিথ্যে বলেছি। ওই সিটিগুলো সম্পূর্ণ ফাঁকা ছিল। আমি মিথ্যা এভিডেন্স তৈরি করে কোর্টে জিতেছি ঠিকই, কিন্তু আমার মধ্যে এখন অপরাধবোধ কাজ করছে। এই অপরাধবোধ বহন করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। তোমরা কেউ আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করো না। আমি যদি বেঁচে থাকি, কোনো একদিন হয়তো আবারও ফিরে আসবো। মেসেজটা পড়ে সুলতানের বাবা মা ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। অন্যদিকে সারা এবং মেহিগুল সুলতানকে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে সারার বাবার কবর আছে। সারা সুলতানকে একটা মেডিসিন শোনায়, যেটা সুলতানের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সুলতান যখন বুঝতে পারে সারা তাকে কিডন্যাপ করেছে, সে খুব রেগে যায়। কিন্তু সুলতানের হাত পা মুখ সবকিছু বাঁধা ছিল, তাই সে কিছুই করতে পারে না। সারা সুলতানের মুখের টেপ খুলে দেয়। এরপর সারা তার বাবার কবর দেখিয়ে সুলতানকে বলে, তোমার কারণে আমার বাবাকে প্রাণ দিতে হয়েছে, তাই তোমার শাস্তি একটাই, তুমি তোমার বাকি জীবন এই ঘরটার ভেতরেই কাটাবে। সুলতান চিৎকার করতে শুরু করে। সারা বলে, চিৎকার করে কোনো লাভ নেই, তোমার চিৎকার এই ঘরের বাইরে পৌঁছাবে না। সুলতান বলে, তুমি আমার বাবাকে চেনো না, আমার বাবা ঠিকই তোমাকে খুঁজে বের করবে। তখন সারা সুলতানকে বলে, তোমাকে কেউ খুঁজবে না, তোমার ফোন থেকে আমরা তোমার বাবা মা এবং মিডিয়ার কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছি যে তুমি স্বেচ্ছায় এই দেশ ছেড়ে চলে যাচ্ছ। তবুও যদি তোমার বাবা মা তোমার খোঁজ করে, তোমাকে কোথাও না পেয়ে যদি ওরা আমাদেরকে সন্দেহ করে, তাতেও কোনো সমস্যা নেই। পুলিশ অন্তত এটা সন্দেহ করবে না যে আমরা তোমাকে কিডন্যাপ করে নিজেদের বাড়িতেই রাখবো। আর যদি ওরা তোমাকে খুঁজতে আমাদের বাড়িতে চলেও আসে, তাতেও কোনো লাভ হবে না। আমরা এই বেসমেন্টের দরজা এমনভাবে বন্ধ করে দেব, কেউ কল্পনাও করতে পারবে না নিচে একটা বেসমেন্ট আছে। যদি ওরা বেসমেন্টের সন্ধান পেয়েও যায়, তখন ওরা আমার বাবার কবরটা দেখতে পাবে। ওরা ভাববে এটা তোমার কবর। তখন ওরা ডেড বডির পোস্টমর্টেম করবে। পোস্টমর্টেম করলে প্রমাণ হয়ে যাবে ডেড বডিটা আমার বাবার। তোমার বাঁচার আর কোনো উপায় নেই। সারা এবং মেহগুল একটা বক্সের ভেতরে সুলতানকে আটকে রেখেছিল, যেটা অনেকটা ঘরের পিলারের আকৃতির। সারা বক্সের ঢাকনা লাগিয়ে দেয় এবং কংক্রিট দিয়ে সেই বক্সটা পূরণ করে দেয়। এখানেই সুলতানের কাহিনী সমাপ্ত হয়। সুলতানের ফোন থেকে পাঠানো মেসেজ মিডিয়ার কাছে পৌঁছে যাওয়ার পর সবাই জেনে যায় সুলতান সত্যি সারার সাথে অন্যায় করেছিল। একদিন কিছু সাংবাদিক সারাকে জিজ্ঞেস করে, সুলতান তো নিজেকে শাস্তি দিয়ে চলে গেছে, কিন্তু সুলতানের পরিবারও আপনার অনেক হয়রানি করেছে, আপনি তাদের কি শাস্তি চান? সারা বলে, আমরা অবশ্যই তাদেরকে শাস্তি দেব। নেক্সট টাইম আমরা আর কখনোই তাদেরকে ভোট দেব না। একথা শুনে উপস্থিত সবাই হাসতে শুরু করে। তখন সারা বলে, এটা হাসির বিষয় না, এটা চিন্তার বিষয়। পলিটিশিয়ানরা আমাদের উপর নির্ভরশীল, আমরা তাদের উপর নির্ভরশীল নই, এটা আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, সারা শেষ পর্যন্ত তার সাথে হওয়া অন্যায়ের শাস্তি নিজের হাতে দিতে পেরে অনেকটা স্বস্তি পায়। যদিও সারা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য ভুল পন্থা অবলম্বন করেছিল, কিন্তু এটা ছাড়া তার জন্য আর কোনো উপায়ও ছিল না, কারণ সুলতানের মতো প্রভাবশালী ব্যক্তিদের শাস্তি কখনোই আইনের মাধ্যমে হয় না।